ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত একটি পৌরসভা হচ্ছে এই বিষ্ণুপুর। আর প্রায় 1000 বছর ধরে এটি মল্ল রাজাদের একটি রাজধানী ছিল। আর এই সময়টাতে এখানকার এই বিখ্যাত পোড়ামাটির মন্দিরগুলি গড়ে উঠেছিল। তাহলে চলুন আজ আমরা এই মন্দির নগরী ঘুরে দেখব এবং জেনে নেব এখানে আপনি কিভাবে যাবেন এবং এই সারাদিন ট্যুরে আপনার কতই বা খরচা হতে পারে। নমস্কার, আরও এক নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর ঘুরে দেখবো আজ আমরা। তো সঙ্গে আপনাদের বলে রাখি যে ট্রেন আমরা ধরেছি এটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। তো এটার টাইম হচ্ছে এখানে 6:30, বিষ্ণুপুর হচ্ছে 9:30। এছাড়াও আরও একটা ট্রেন আছে আরণ্যক এক্সপ্রেস, ওটাতেও আপনারা আসতে পারেন। সেটার টাইম হচ্ছে সাঁতরাগাছিতে 8টা, আর ওখানে কিন্তু 11:30। তো ওই ট্রেনটাতে আপনারা আসতে পারেন। তো চলুন, আমরা এখন রূপসী বাংলা ধরেছি আর এর ফেয়ার হচ্ছে 110 টাকা টিকিট প্রাইস। তো চলুন বিষ্ণুপুর যাওয়া যায়। তো নমস্কার, আজ কিন্তু আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে। তো এখন আমরা বিষ্ণুপুর স্টেশন থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার বিষ্ণুপুর স্টেশন। তো এই হচ্ছে, এবার চলুন। সামনে থেকে আপনাদেরকে টোটো, অটো, গাড়ি এগুলো ভাড়া পাওয়া যায়, এগুলোকে ভাড়া নিতে হবে, দেন আপনাদেরকে ঘুরতে হবে। তো চলুন আমরা একটা টোটো বা অটো ভাড়া করে দিয়ে সাইট সিন করবো। চলুন। আসলে কিন্তু এই যে অটোগুলো আপনারা দেখতে পাবেন, এখান থেকেই কিন্তু আপনাদেরকে অটো, টোটো, আর এই সামনেটাতে দেখছেন এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে। তো অটো, টোটো যেগুলো আপনারা ভাড়া করে ঘুরবেন এগুলো। এছাড়াও স্টেশনের বাইরে বেরোলেই গাড়িও ভাড়া পাওয়া যায়, যদি 4 হুইলারে ঘুরতে যান সেটাও পাওয়া যায়। তো আমরা কিন্তু একটা অটো ভাড়া নিয়ে নিয়েছি, এবার আমরা রওনা দিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো চলুন সাইট সিন করা যাক। এই অটোর কিভাবে আপনারা বুকিং করবেন, দাদার নাম্বার আমি সব দিয়ে দেবো। তো আপনারা সেই হিসেবেই বুকিং করে আসতে পারবেন। কোনো ক্ষেত্রে আমরা অবশ্যই যাব। তো তার আগে এখানে একটা জিনিস বলে দিই, এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা করে। তো আর প্লাস হচ্ছে এখানে গাইডও পাওয়া যায়, যে আপনাকে পুরো ডিটেলসটা আপনাদেরকে বলবে, ঠিক আছে। তো এই হচ্ছে যারা গাইড আছে তাদের কিন্তু এটা হচ্ছে নাম আর ফোন নাম্বার। তো ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে এই গাইড নিতে পারেন, যারা কিনা এই টোটাল হিস্ট্রিটা বলবে। আর এই দাদা হচ্ছে আজকে আমাদের গাইড, উনি আমাদেরকে বলবে। তো দাদা, এর যে হিস্ট্রিটা আছে এটা আমাদের একবার বলবেন, যে রাজমঞ্চের হিস্ট্রিটা কি আছে। বিষ্ণুপুর আপনারা ঘুরতে এলে বিষ্ণুপুরে যা কিছুই দেখবেন না, সমস্ত কিন্তু আমরা মল্ল রাজাদের তৈরি। এখানে যা কিছু দেখবেন সমস্ত মল্ল রাজা বানিয়েছেন। এই মল্ল রাজাদের ইতিহাসটা বিষ্ণুপুরে শুরু হচ্ছে আমরা 694 সাল থেকে টানা 1983 পর্যন্ত মল্ল রাজা ছিলেন। এই 1300 বছর, 1300 বছরের মধ্যে টোটাল 62 রাজা ছিল, 62 জন। বেশ কিছু প্রথম সারির বেশ কিছু রাজারা যে সমস্ত হেরিটেজ জিনিস তৈরি করেছে, সেই সমস্ত হেরিটেজ জিনিসগুলো আমরা এক এক করে দেখবেন। প্রথমে আপনারা যার কাছে এসেছেন, এটা কিন্তু কোনো মন্দির, এটা একটা রাসমঞ্চ। রাসমঞ্চটা যে বানানো হয়েছে না, 3টা আর্কিটেকচার নিয়ে তৈরি করা হয়েছে। উপরটা হচ্ছে না মিশরীয় পিরামিড আকৃতি, টেপ পিরামিড আকৃতি। আর মাঝের অংশটা দেখুন 4 কোণে 4টা, যেমন মাটির বাড়ি 4 চালা বাড়ি হয়, 4 কোণে 4টা 4 চালা আকৃতির, বাকি 2 চালা আকৃতির। আর উপরে যে গোল গোল যে ডোরগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোগল স্থাপত্য। তাহলে উপরটা গেল মিশরীয় পিরামিড, মাঝের অংশটা বাংলা 4 চালা 2 চালা দুর্গ মোগল। আর তলে যে বেসটা বাঁধা আছে, এই বেসটা হচ্ছে মাকড়া পাথর দিয়ে বাঁধা আছে, ইংরেজিতে যেটা হচ্ছে ল্যাটারিট পাথর। এটা বিষ্ণুপুর রাজা মল্ল রাজা বীর হাম্বির 16th সেঞ্চুরিতে রাসমঞ্চ বানান, 1600 খ্রিস্টাব্দে। আর এই রাসমঞ্চের মধ্যে যে গোল গোল যে ডোরগুলো আছে, 108 ডোর আছে পুরো রাসমঞ্চের মধ্যে। যার প্রথম লাইনটা দেখুন পর পর করে 10টা সাজানো আছে, তারপর আবার 10টা আছে, তারপরে 5টা, 3টা, 1টা, এবং গর্ভগৃহের মধ্যে বেশ কিছু দরজা আছে। এইভাবে টোটাল 108টি দরজা সাজানো আছে। সমস্ত রাসমঞ্চটি আমরা চুনসুরকি এবং টালির দিয়ে তৈরি করছি, এবং একটি সাইডে খিলান আছে, এর মধ্যে কোনো রড বা সিমেন্ট ব্যবহার করা যায়। রড সিমেন্ট পিরিয়ডের সময় এই রাসমঞ্চটা আপনার বানানো হয়। এবার আমরা এটার ভিতরে একটু ঘুরে দেখবো। চলুন ভিতরে।
এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম মদন মোহন মন্দিরে। এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছি মদন মোহন মন্দিরের সামনে। তো দাদা আমাদের সঙ্গেই আছে, তো এর হিস্ট্রি উনি বলবেন, তো আমরা শুনে নিই। আচ্ছা, বিষ্ণুপুরের সব থেকে নাম করা মন্দির হচ্ছে মদন মোহন মন্দির। এই মন্দিরটা হচ্ছে বিষ্ণুপুরের সব থেকে টেরাকোটার মন্দির, ফেমাস একটা মন্দির। এই মন্দিরের আকৃতি ঠিক যেমন বাংলা যেমন চারচালা মাটির বাড়ি হয় না, এরকম বাংলার চালার উপরে একটি রত্ন বিশিষ্ট একটি চূড় বিশিষ্ট। এই মদনমোহনই 1742 সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বিষ্ণুপুর যখন বর্গী আক্রমণ হয়, একটা কামান আছে বিষ্ণুপুরে, একটা কামান আছে দলমাদল কামান, সেই কামান দিয়ে বর্গীদেরকে তাড়ছিল। তখন ছিল গোপাল সিং রাজ্যে উনি অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষের সাথে নিজেই সপ্তাহে পূজা আচার মধ্যে লিপ্ত থাকতেন। এমন সময় বর্গীরা আক্রমণ করে, মারাঠা বাহিনী আক্রমণ করে। তখন গোপাল সিংকে খবর দেওয়া হয় আপনার মল্ল রাজ্য বর্গীরা আক্রমণ করছে। তখন উনি বলে ওঠেন, আমি এখন কিন্তু যুদ্ধ করতে যাবো না, ঠাকুর যদি রক্ষা করা হয় তো ঠাকুরই রক্ষা করবে। তখন স্বয়ং মদনমোহন একটা যুবকের বেশ ধরে একটা শ্বেত ঘোড়ার উপরে চেপে দলমাদল কামানে আগুন স্পর্শ করায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কামানের যে একটা বিকট আওয়াজ হয়, সেই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বর্গীরা ভয়ে ছুটতে আরম্ভ করেছে। এসে যখন দরজা খুলে দেখছে সমস্ত গায়ে বারুদে ভরে গেছে, একটা সোনার নকুর নিচে পড়েছে, সেই থেকে অনুমান করা স্বয়ং মদনমোহনকে বর্গী দাঁড়িয়েছিলেন। এই মদনমোহনের সামনের একটা অংশ আছে নাটমঞ্চ, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময়তে প্রায় 40-50 জন আশপাশের লোকেরা এসে হরিনামে মেতে ওঠেন। আর এখানে ঠিক 12টার থেকে 12:30টার মধ্যে পূজারী নিজে শাল কাঠে জ্বালানো ঠাকুরের ভোগ বানানোর ব্যবস্থা আছে। কারোর যদি প্রসাদ খাবার ইচ্ছা হয় না, সকালবেলা 8টার মধ্যে এসে 80 টাকা দিয়ে একটা কুপন কাটলে এখানে মন্দিরে বস করিয়ে প্রসাদ খাওয়ানো হয়। যতক্ষণ প্রসাদ খেতে পারে তাকে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয়। এই সিস্টেমটা এখানে 22 পাড়া কমিটির মাধ্যমে চালু আছে। আর এই মদনমোহন মন্দিরে যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, অসাধারণ কাজ, সেই কাজগুলো আমরা এক এক করে দেখব। তবে এখন এই মন্দিরের মধ্যে একটা 24 পর হচ্ছে। প্রত্যেক বছর এই সময় 24 পরটা হয়। রাজবাড়ির থেকে গৌর নিতাইয়ের বড় বড় সমস্ত মূর্তি এনে 24 পর হচ্ছে। যে কারণে সামনে প্যান্ডেল করা আছে, সেখানে টেরাকোটার কাজগুলো এই মুহূর্তে এখন দেখা যাবে না। তবে অন্য মন্দিরে টেরাকোটার কাজগুলো আছে, সেগুলো আমরা দেখতে পাবো। তবে এখানে মন্দিরের মধ্যে উঠা যাবে, টেরাকোটার কোনো মন্দিরে উঠতে পারা যায় না, একমাত্র ঠাকুর আছে বলে এই মন্দিরে আপনারা উঠতে পারবেন। তাহলে চলুন এবার ভিতরটা দেখে নেওয়া যাক। পর এটা দেখা কমপ্লিট করে আমরা এগিয়ে গিয়েছিলাম গড় দরজার দিকে, যা আরো এক অবিশ্বাস্য ঐতিহাসিক নিদর্শন। এলাকাটার নাম হচ্ছে আপনার গড় দরজা। বিষ্ণুপুরে আপনি যাকেই জিজ্ঞাসা করবেন গড় দরজা বলে এই জায়গা থেকে একমাত্র দেখাবে। এই এলাকাটার নাম হচ্ছে গড় দরজা। আর এই আমরা যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি, এই প্লেসটা হচ্ছে আপনার পরীক্ষা। রাজ প্যালেসটা হচ্ছে এই ভিতর দিকে আছে, এই গেটটার ভিতর দিকে আছে রাজ প্যালেসটা, মিডিয়ে জায়গাতে। আর যার উপর আমরা দাঁড়িয়ে পরীক্ষা, ওই রাজ প্যালেসটা কেন্দ্র করে প্রায় 1-1.5 কিলোমিটার এলাকা জুড়ে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। এখনও আছে, এখন বুঝিয়ে অনেকে ঘরদোয়ার করে নিয়েছে। আর এই গেট থেকে এই সেকেন্ড গেট থেকে ফার্স্ট গেট পর্যন্ত কাঠের ব্রিজ ছিল, সময় মতো তুলে নেওয়া যেত, আর মেলাও যেত। আর এইটা হচ্ছে রাজবাড়ি ঢোকার মেন এন্ট্রেন্স, রাজবাড়ি ফোর্ট। এর হাইটটা হচ্ছে আমরা 2 তলা সমান হাইটটা, উপরে তীর ধনুক বন্দুক নিয়ে পার থাকতো। পরীক্ষার উপাসে যদি কোনো শত্রুপক্ষ আসতো, অনাসি কামানের গোলা দিয়ে বন্দুক সে জব্দ করতে পারতো। আর পরীক্ষা পেরিয়ে যদি কোনো শত্রুপক্ষ ঢুকে যাওয়ার চেষ্টা করতো না, প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখুন এমনভাবে বাঁকা, ভিতরে গেলে আপনি আরও দেখতে পারেন অ্যাঙ্গেলগুলো এমনভাবে করা আছে বাঁকা বাঁকা টাইপের। ভিতর থেকে গুলি করলে আপনার গায়ে অনাসি লেগে যাবে, আপনি গুলি করলে কেন লাগবে না, এরকম করে সিস্টেমগুলো করা আছে। আর এটা নাম 1700 খ্রিস্টাব্দে মহারাজা বীরসিংহদেব, মল্ল রাজা বীরসিংহদেব 1700 খ্রিস্টাব্দে এই ফোর্টটাকে আপনার তৈরি করেন। পুরোটা আপনার ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, এই মানে যেটাকে আমার উজ্জ্বল ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। আর এটা এখানে লোকাল বলে ঝামা পাথর অনেকে বলে। ধরুন
সমস্ত বন্দুক নিয়ে এখানে পাহারা থাকতো, পরীক্ষা পেরিয়ে কোনো শত্রু ঢুকে যাওয়ার চেষ্টা করতো, এর মানে ভিতর থেকে গুলি করলে আপনার গায়ে কিন্তু অনাসি নেবে। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম মা মৃন্ময়ী দেবীর মন্দিরে। তো এরপরে কিন্তু আমরা চলে এসেছি মা মৃন্ময়ী দেবীর মন্দিরে। তো ওই হচ্ছে মৃন্ময়ী দেবীর মন্দির। আমাদের যে গাইড দাদা আছে সে অবশ্যই আপনাদেরকে ডিটেলসটা বলবে। তো চলুন ডিটেলসটা। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে হচ্ছে সব থেকে প্রাচীনতম দেবী মা মৃন্ময়ী। এই মূর্তিটার বয়স হচ্ছে 1028 বছর বয়স মূর্তিটার বয়স। প্রায় সময় মিডিয়াতে দেখানো হয় মায়ের মুখখানা দেখুন কি অপূর্ব সুন্দর। আর উপরে দেখুন পাকাটা সালটা দেওয়া আছে 303 মল্লাব্দ, বাংলা 404 সাল, 997 খ্রিস্টাব্দ মহারাজা জগৎপল্ল মা মৃন্ময়ীকে স্থাপন করেন। ইনি 62 জন মল্লরাজের মধ্যে মহারাজা জগৎপল্ল হচ্ছে 19তম রাজা। মা যে হচ্ছে গঙ্গা মাটি এবং কুশ দিয়ে বানাতে, যেটা পূজা যা করা হয় কুশ। মাকে কখনো বিসর্জন করানোর মতো অঙ্গরাগ করে পেন্টিং করা হয়। অঙ্গরাগ আবার তখনই করা হয় মায়ের যখন নিজের ইচ্ছা জাগে। এর পেছনে থেকে যে মল্লবংশ বাড়িগুলো দেখালাম, ওই বংশের কারো একজনকে যদি স্বপ্নে আদেশ করে তখনই কেবলমাত্র মায়ের রং স্পর্শ করতে পারে, নয়তো তাও পারবে না। এই মৃন্ময়ীর কাছে প্রত্যেক বছর সন্ধি পূজা, যে দুর্গা পূজার সময় যে সন্ধি পূজাতে হয়, সন্ধি পূজার দিনে এরকম বড় বড় 3খানা করে কামান, ওই যে রাজবাড়ির ফোর্টটা দেখলাম, ফোটো করে টিলার রয়েছে, ওই টিলার উপরে 3টে করে কামান নিয়ে যাবে। একটা পরপর ডিস্টেন্সে 3টে কামানকে সাজানো হবে। উপর দিকে 2টো ব্ল্যাঙ্ক ফায়ার, সাইডে ফায়ারিং হবে। এখানে কামান দেখার সঙ্গে সঙ্গে তোপের আওয়াজ বিষ্ণুপুর ও বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেখানে যেখানে পৌঁছাবে, প্রত্যেকটা দুর্গা মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুজোটা শুরু হয়ে যাবে। এই তোপধ্বনিটা দেখার লেগে প্রত্যেকটা বছর হাজার হাজার মানুষের উপস্থিত, এমনকি প্রশাসন পর্যন্ত নামাতে হয়। আর এই মাকেই দর্শন করবার লেগে না স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব 1880 সালে এই বিষ্ণুপুরে এসেছিলেন। আর ওই যে 2টো ছবি দেখতে পাচ্ছেন, বাঁদিকে যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছে লাস্ট রাজা, হচ্ছে কালীপদ সিংহ ঠাকুর। ওনার ছেলে সলিল সিংহ ঠাকুর এই করোনার সময়তেই মারা গেলেন। আর 1983 পর্যন্ত এই কালীপদ সিংহ ঠাকুর মারা গেছেন 1983-তে। আর এইদিকে যে কামানটা আছে এটা অ্যাক্টিভ। সামনে একটা কালো রঙের কামান রয়েছে, চালমালা চাপানো হয়েছে কামানটির উপরে, এই কামানটি কিন্তু অ্যাক্টিভ। এইরকম কামান আরও ওনাদের বাড়ির মধ্যে 2টো আছে। এরকম 3খানা করে কামান প্রত্যেক বছর গেটের বাইরে নিয়ে যাবে, ওই ফোর্টের পাশে নিয়ে যাবে। এরকম 3খানা করে কামান ফায়ারিং হবে, তবেই সমস্ত বিষ্ণুপুর আশপাশ গ্রামগুলো অষ্টমীর পুজোটা শুরু হয়ে যাবে। আর এর ঠিক এই মন্দিরের ঠিক আমার রাইটে যেটা আছে ওইখানে রাজবাড়ির প্যালেসের অংশগুলো আছে, আমি একটু দেখাবো। থেকে তোমরা সিঁড়ি নেওয়া আছে। এই এলাকাটা হচ্ছে রাজ প্যালেসের এলাকা ছিল। তলাটায় যে পুকুরটা আছে, পুকুরটার নাম হচ্ছে সাততলা, যার জলটা আজও পর্যন্ত ওখানে আমরা ব্যবহার করতেন। আর পুকুরের ওপাশে যে স্তম্ভগুলো রয়েছে, এই স্তম্ভগুলো হচ্ছে হাওয়া, যেমন রাজস্থানে আপনারা হাওয়া দেখেছেন, ওই হাওয়ালে বসে ওরা ঠান্ডা বাতাসটা অনুভব করতেন। এটা ছিল মনে হয় যে প্যালেসের অংশটা। এই পুকুরটা ছিল ওনাদের খিড়কি পুকুর, এমন তো ওনারাই ব্যবহার করতে পারতেন, আদার্স কেউ পারতেন। এটা রাজবাড়িরই সমস্ত এলাকা। 1757 সালে চৈতন্য সিংহ ঠাকুর এই মন্দির স্থাপন করেন। এইটাই মল্লরাজের শেষ মন্দির। এর পরবর্তীকালে ওনারা আর কোনো মন্দির স্থাপন করেনি। এই মন্দিরের সামনের একটা অংশ আছে নাট পঞ্চায়েত, যেখানে হরিনাম সংকীর্তন করা হয়। আর ঠিক মাঝরাতে একটা এই মন্দিরের ভিতরের মাঝে আছে তুলসী মঞ্চ, যে তুলসী মঞ্চটা উড়িষ্যার স্থাপত্য নেয়, ওই রকম তুলসী মঞ্চ ভারতবর্ষ আর কোথাও দেখতে পারেনি। আর ঠিক আপনার পূর্ব দিকটাতে আপনাদের রন্ধনশালা, ঠাকুরের এখানে ভোগ রান্নার করার একটা জায়গা আছে, যেটা এখন নষ্ট হয়ে গেছে। আর এই মন্দিরের আরেক দিকে আছে আপনার জগন্নাথ, আর সাইডে আমরা কি গৌর নিতাই, যে মূর্তিগুলো এই মুহূর্তে গৌর নিতাই যে মদনমোহন মন্দির গেছেন, ওই মূর্তিগুলোকে এখান থেকে এখন ট্রান্সফার করা হয়েছে, মানে 24 পরে লেগে নিয়ে যাওয়া হয়েছে। তা নাহলে 2 জোড়া আছে, 1 জোড়া ছোট, 1 জোড়া বড় গৌর নিতাইয়ের মূর্তি ছিল, নিয়ে যাওয়া হয়েছে। সেফ জগন্নাথ এক পাশে আছে আপনার। আমরা যে গেটটা থেকে আমরা প্রথমেই ঢুকছি, এই গেটটাকে বলা হচ্ছে নহবতখানার গেট বলা হয়। আর এর যখন রাজামশাই বিগ্রহকে দর্শন করতে আসেন, দুপাশ থেকে সানাই বাজানো হতো, মাই থেকে ফুলের পাবড়ি শোনা হতো, এটা নহবতখানার গেট বলা হয়।
কিন্তু আমরা চলে এসেছি জোর বাংলার মন্দিরে। এই মন্দিরের সামনে কিন্তু বিভিন্ন রকম মাটির জিনিসপত্র কিনতে পাওয়া যায়, যেগুলো আপনারা কিনে নিয়ে বাড়িতে সাজাতে পারেন। বিভিন্ন রকম মাটির জিনিসপত্র, আসবাবপত্র সবই কিনতে পাওয়া যায়। আর এই যে মন্দির, এটা হচ্ছে জোর বাংলার মন্দির। আমাদের দাদার সঙ্গে আছে, দাদা আমাদেরকে বলবে এর হিস্ট্রি। আচ্ছা স্যার, আমরা আরেকটা বিখ্যাত একটা হেরিটেজ টেম্পল গেলাম, জোর বাংলা টেম্পল। এই টেম্পলগুলো কিন্তু প্রায় সময়তেই আমরা টিভিতে দেখানো হয়, চলো যায়, তারাবাংলা, আকাশমালা টিভিতে দেখানো হয়। আমাদের যেমন পশ্চিমবাংলা যেমন চালা বাড়ি হয় না, দোচালা মাটির কুটির হয়, সেরকম দেখুন দুটো বাংলার কুটিরকে একত্রিত করে মাঝে একটা চূড়া করা আছে। উপরে যে চূড়াটা করে সেটা একটা চারচালা ঘরের মতন, তাই এই মন্দিরটার নাম হচ্ছে জোর বাংলার মন্দির। এটা 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ, যিনি রাজপঞ্চের মানছেন বীর হামবীর, তার ছেলে মল্লরাজ রঘুনাথ সিংহ 1655 সালে মন্দিরের স্থাপন করেন। এইটার মধ্যে যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে না, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, অসাধারণ টেরাকোটা অলঙ্কার দিয়ে সাজানো আছে। আর তলের বেশটা আছে আমরা মাখরা পাথর দিয়ে বানাচ্ছে। এছাড়া এই মন্দিরটা আরেকটা নামে পরিচিত, যেটা কৃষ্ণ রায়ের মন্দির অনেকে বলে। বর্তমানে কৃষ্ণ রায়ের মূর্তি কিছু নেই, টেরাকোটার যে অপূর্ব কাজ আছে সেই কাজগুলো আমরা এক এক করে দেবো। আর কলকাতা ইকো পার্কে দেবো এরকম একটা মডেল করা আছে। আমরা ভিতরে দিয়ে আমরা টেরাকোটার যে কাজ আছে সেই কাজগুলো চলুন এক এক করে আমরা দেখব। আরেকটা বিখ্যাত একটা হেরিটেজ টেম্পল গেলাম, শ্যাম রায়। শ্যাম মিনস হচ্ছে কৃষ্ণ, রায় হচ্ছে রাধাকৃষ্ণ টেম্পল। এখানকার স্থানীয়তা লোকালরা বলে পাঁচচুরো টেম্পল বা পাঁচটা রত্নের টেম্পল অনেকে বলে। এই টেম্পলটার ডিজাইনটা এরকম যে বাংলা যেমন চারচালা মাটির বাড়ি হয় না, সেরকম বাংলার চালার উপর দেখুন পাঁচটা চূড়া দেখুন। চারদিকে চারটা যে চূড়া আছে না উড়িষ্যার স্থাপত্য নেয়, আর মাঝেটা আমরা মোগল স্থাপত্য নেয়। এটা 1643 মল্লরাজ রঘুনাথ সিংহ, ওই জোর বাংলার মন্দির আর এই শ্যামরাই মন্দির, এই দুটো মন্দির রঘুনাথের তৈরি। এটার মধ্যেও যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে সব থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে এই মন্দিরের মধ্যে। রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, চারিদিকে সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটার কাজ দিয়ে সাজানো হয়। তলের বেশটা আছে আপনার মাখরা পাথর দিয়ে আছে। এছাড়া এই মন্দিরটা দেখুন, কলকাতার যে দক্ষিণেশ্বরের কালী মন্দির তার কিছুটা আদলের মতন দেখুন। ডিফারেন্সটা এখানে যে দক্ষিণেশ্বরের যে নবচূড়োর মন্দির মানে 9টা চূড়ো আছে, এটা হচ্ছে পঞ্চম মন্দির। আর এটা তোমার যে দক্ষিণেশ্বর থেকে এই মন্দিরটা কিন্তু বহু পুরনো মন্দির, এটা প্রায় 400 বছর কাছাকাছি বয়স হতে যাচ্ছে। টেরাকোটার যে অসাধারণ কাজ সেই কাজগুলো আমরা এক এক করে দেবো। তবে দক্ষিণেশ্বরের মন্দিরটা এত পুরনো মন্দির নয়। এরপর আমরা ভিতরে যে টেরাকোটার কাজগুলো আমরা দেখবো।
অ্যাকচুয়ালি কামানটার নাম হচ্ছে আমরা দলমর্ধন। দলমর্ধন থেকে অপভ্রংশ হচ্ছে দলমাদল কামান। দল কথার অর্থ হচ্ছে শত্রু, আর মর্ধন হচ্ছে বিনাশ, শত্রুদেরকে বিনাশ করবার কামান। 1565 সাল বীর হাম্বির, যিনি রাজপথে বাঁধছেন, বীর হাম্বির যখন সিংহাসনে বসেন না, তখন নিজের মল্লবাসীকে সুরক্ষিত দেওয়ার লেগে তিনি বেশ কয়েকটা কামান তৈরি করার, তার একটা নিদর্শন সব রাখা আছে। এই যে কামানটার দুর্গটা দেখতে পাচ্ছেন আমরা 12.5 ফুট, আর মুখটাতে আপনার ব্যাসটা হচ্ছে আপনার 1 ফুট। ওই যে গায়ের দাগগুলি দেখতে পাচ্ছেন, 63টি লোহার রিংকে প্যাটাই করে করে কামানটি তৈরি করা হয়। জনার্দন কর্মকার নামে একজন বিখ্যাত শিল্পী এই কামানটি তৈরি করেন। এটি ওজন হচ্ছে আমার 300 মন, অর্থাৎ 112 কুইন্টালের কাছাকাছি ওজন আছে। তখনকার আমলে কামানটি খরচা ছিল প্রায় 1 লক্ষ টাকার মতন। কথিতে আছে 1742 সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বিষ্ণুবর্ধন বর্গী আক্রমণ হয়। হয় নাকি ভগবান মদন মোহন, যে মদন মোহনকে আমরা দর্শন করে এলেন, হয় নাকি ভগবান মদন মোহন এই সমস্ত কামান দিয়ে বর্গীদেরকে তাড়িয়েছিল। বর্তমানে কেমন দর্শনার্থী হিসেবে রাখা, যেটা একবারই ব্যবহার করেছিল 1742 সালে। আর এই যে লেখা আছে 1919 সাল, আজ থেকে 105 বছর আগে ব্রিটিশরা কামানটিকে স্ট্যান্ড করে না। কামানটির রাজবাড়ির যে ফোর্টটা দেখালেন, ফোর্টের সাইডে কামানটি ছিল 1919 সালে কামানটি স্ট্যান্ড হয়। কামানের গোলা বারু সব সামনের দিকে গাদা কামান। আর এই সিমেন্টের এই উপরটাতে আগুন লাগানো সিস্টেম আছে, ফুটোটা আছে, এখানে গতর আছে, যদি উঠে একবার দেখতে পাবেন এখানটার থেকে। এই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এখানে আগুন স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে আমরা 5 থেকে 6 কিলোমিটার গোলা ছুড়ে শত্রুদেরকে শেষ করতো। জনার্দন কর্মকার যে 3টি কামান তৈরি করেন নিজের হাতে, তার একটি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের দলমাদল কামান, আরেকটি আপনার মুর্শিদাবাদ আছে জাহাঙ্কতা কামান, আরেকটি আপনার বাংলাদেশের ঢাকাতে আছে আপনার খালেকা কামান। এই 3টা কামান যে জনার্দনের নিজের হাতে তৈরি। ওনার কামানের মধ্যে এমনই বৈশিষ্ট্য যেন আজও পর্যন্ত কামানটি কোনো হ্রাস পায় না। তো রোদ পাচ্ছে, জল পাচ্ছে, কুয়াশা পাচ্ছে, খোলা আকাশে পড়ছে, আজও পর্যন্ত কামানটি কোনো হ্রাস করতে দেখেনি। এটা হচ্ছে কামানের মেন বৈশিষ্ট্য। যদি 20 বছর পর আপনার ফিরে আসেন দেবেন একইভাবে চকচকা বিরাজমান, জীবনভর পালিশ করতে দেখেনি। এটা হচ্ছে কামানের মেন বৈশিষ্ট্য। আচ্ছা স্যার, আমরা বিষ্ণুপুরে একটা বিখ্যাত বাঁধের ধারকে এলাম, যে বাঁধটার নাম হচ্ছে লাল বাঁধ। এগুলা অ্যাকচুয়ালি বড় বড় ঝিল। এই ঝিলগুলোকে আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এই সমস্ত এলাকার মানুষরা না আমরা বাঁধ বলি, বয়চানন্দ আকার বাঁধ বলি। বিষ্ণুপুরে 7টা যে বাঁধ আছে, লাল বাঁধ, পোকা বাঁধ, কালিন্দী বাঁধ, কৃষ্ট বাঁধ, শ্যাম বাঁধ, গাতাস বাঁধ, যমুনা বাঁধ। তবে সব থেকে ঐতিহাসিক ব্যাপার আছে লাল বাঁধকে কেন্দ্র করে। হ্যাঁ, এরকম একটা গল্প আছে যে লালবাইকে একজন এনেছে, দ্বিতীয় রঘুনাথের রাজত্বকালে লালবাইকে বিষ্ণুপুরে আনা হয়েছিল। তাকে প্রত্যেক পূর্ণিমার রাতে রঘুনাথ এবং লালবাই দীর্ঘ সময় এখানে নৌকোয় করে বিহার করতেন। এভাবে দীর্ঘদিন মেলামেশার ফলে না একটা পুত্র সন্তান জন্ম নেয়। পরবর্তীকালে ওই ছেলেকে যখন মল্লের সিংহাসনে বসাবার লেগে স্থির করলেন যে বাইজি এবং রঘুনাথ নিজে, যে এই ছেলেকেই বিষ্ণুপুরে মল্লের সিংহাসনে বসানো হবে, সেটা রানী চন্দ্রপ্রভা একদিন সেটা গোপনে জানতে পারেন। একদিন তার ভাই ও তার নিজের দেবরকে সঙ্গে করে নিয়ে এসে এক বিষাক্ত তীর মেরে চন্দ্রপ্রভা রঘুনাথকে হত্যা করে দেয়। রঘুনাথকে হত্যা করে দেওয়ার পর চন্দ্রপ্রভা সমর্পণ করলেন, যেটা হচ্ছে সতীদাহ প্রথা। এবং দাদার অবর্তমানে ভাই গোপাল সিংহ যখন সিংহাসনে বসেন, প্রথমে লালবাই এবং তার ছেলেকে বন্দি করে আনে, প্রায় 5 থেকে 10 হাজার মানুষ সামনে বন্দি করে এনে যে নৌকাটা করে প্রত্যেক পূর্ণিমাতে বিহার করতেন, সেই নৌকাটি থেকে মা এবং ছেলেকে বেঁধে মাছ জলে নিয়ে যায়। মাছ জলে নিয়ে যে নৌকাটা ফুটো করে দেয়, জীবন্ত অবস্থায় লালবাই তার ছেলেকে জলের মধ্যে ডুবিয়ে মারা হয়। মরবার আগে যে একটা আত্মনাদ, আমাকে মারতে মারুন, আমার ছেলেকে অন্তত বাঁচান, সেই আত্মনাদ নাকি মাঝে মধ্যে গভীর রাতে এই স্থান থেকে এখনো ভেসে কথিত আছে এখানকার। এরকম একটা গল্প আছে এখানে। তো দেখুন, এই স্পটটা যখন আপনারা ঘুরে ঠিক এইখান থেকে আসবেন, তো এই মন্দিরের সামনে কিন্তু এই দাদা আর হচ্ছে এই ঠাকুমা কিন্তু করে, এরা কিন্তু মা আর ছেলে। তো এরা দুজনে এখানে বিভিন্ন রকম বাঁকুড়ার বিখ্যাত গামছা, প্লাস হচ্ছে রুমাল, বিভিন্ন রকম মাটির আসবাবপত্র, ঠিক আছে, তো এইগুলো ওনারা বিক্রি করে বিভিন্ন রকম। দেখুন, এই দেখুন দুর্গা মূর্তি দিয়ে সুন্দর করে বোতল, বিভিন্ন ধরনের জিনিস এইখানে আছে, তো আপনারা কিনতে পারেন, ঠিক আছে। তো এই দেখুন, এই হচ্ছে ওনাদের দোকানের ওভারভিউ, খুবই সস্তায়। দাদার সাথে একটু পরিচয় করে নেব। দাদা, আপনার নাম? আমার নাম রামু গাঙ্গুলি। আর আমরা এখানে গামছা, বাঁকুড়ার গামছা বিক্রি করি এবং মাটির জিনিস টেরাকোটার যেসব নিজস্ব আমরা নিজেরা বানাই। তারপর আপনার কিছু কেনাও আছে হস্তশিল্প। হ্যাঁ, যদি বিষ্ণুপুর আসেন কোনোদিন কেউ, তো আমাদের বিষ্ণুপুরে সর্বমঙ্গলা মন্দির লালবাঁধের পাড়ে আসবেন। আমাদের এখানে অনেক কম দামে, অনেক সস্তাতে, এবং 5 টাকা কিনলে একটা ফিও আছে। বেশিরভাগ জিনিসেও ফি আছে আমাদের এখানে, আর দামও অনেক কম। পড়া মাটির বোতল আছে 100 টাকা করে, গামছা আছে 100 টাকা জোড়া, বাঁকুড়ার গামছা।
আর পোড়া মাটি টেরাকোটা জিনিসপত্র আছে, দেখতে পারেন, আমাদের এখানকে আসতে পারেন সর্বমঙ্গলা মন্দিরে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো এবারে কিন্তু আমরা সবটা ঘুরে চলে এসেছি পোড়ামাটির হাটে। তো পোড়ামাটির যে হাট আছে এখানে বিভিন্ন রকমের শুধু কিন্তু মাটির জিনিস পাওয়া যায়, এছাড়া ঘর সাজানোর বিভিন্ন রকম আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম যেরকম শোপিস টাইপের জিনিস, এগুলো সব কিন্তু পাওয়া যায়। তো এইটা হচ্ছে হাট চত্বর, এই আপনারা দেখছেন যে এটা হচ্ছে হাট চত্বর। সোজা চলে গেলে এখানেও কিন্তু ভগ্ন প্রায় দুটো মন্দির রয়েছে, একটা রাধা গোবিন্দ মন্দির, একটা চৈতন্যদেবের মন্দির। তো আর এই হচ্ছে দেখুন হাট বসেছে, আর এই হাটের একটা সময়সীমা আছে, মানে প্রত্যেক শনি এবং রবিবার কিন্তু এই হাট বসে, বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো কিনে সংগ্রহ করতে পারেন। এই দেখুন, এখানে ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে, গ্রামের মাঝে সুন্দর হাট। দেখুন, নাম হচ্ছে পোড়ামাটির হাট। এটা হচ্ছে রাস্তা, আর এই দুদিকে কিন্তু বসেছে এই হাট। দোকান কিন্তু আরও বসছে, এই দেখুন স্টার্টিং হচ্ছে হাট। খুব সুন্দর লাগবে আপনাদের এই জায়গাটা, তো অবশ্যই এখানে আসুন, ঘুরে দেখুন। তো এই হচ্ছে আপনাদেরকে হাটটা দেখালাম। এবার চলুন সর্বশেষ একদম লাস্টে এই মন্দিরটা আমরা দুটো দর্শন করে আসি, দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন মন্দির দুটো দর্শনের জন্য যাওয়া যাক। কিন্তু মন্দির চত্বর, এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। দুটোই কিন্তু ভগ্ন প্রায় মন্দির, দেখুন, কিন্তু চত্বরটা খুব ওয়েল মেনটেন। দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো লাগবে আপনাদের এই চত্বরটা ঘুরে দেখতে। এদিকে একটা দুটো রয়েছে, আর এদিকে একটা। দেখুন বিভিন্ন টুরিস্টরা কিন্তু এখানে আসে, ঘোরাফেরা করে। ভালো লাগবে আপনাদের এই জায়গাটা দেখতে। দেখুন অনেক টুরিস্ট কিন্তু এসেছে, সেখানে আসুন, ভালো লাগবে। চলুন, আমাদের তো দেখা হয়ে গেল, এবার আমরা স্টেশনের দিকে চলে যাব, এবং 5:30 আমাদের ট্রেন আছে, সেম রূপসী বাংলা এক্সপ্রেস। তাতে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি ফিরে যাবো আজকে। আজ সারাদিন কিন্তু আমরা এই দাদার সঙ্গে ঘোরাফেরা করেছি, আর এই হচ্ছে দাদার অটো। তো আসুন আপনাদের সঙ্গে দাদার পরিচয় করিয়ে দিই। দাদা, আপনার নামটা? আমার নাম হচ্ছে বানেশ্বর দাস। আচ্ছা, আপনি এইখানে মানে আমাদের যে ঘোরাবেন বা আমার যে দর্শক যারা আসবে তাদেরকে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, যাতে তারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনার সঙ্গে আসতে পারে। 6294710206। আর এই যে আপনি যে সারাদিন আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন, তো আপনার চার্জ কীরকম হতে পারে এইটা একটু বলুন। আমরা ঘন্টায় 200 টাকা করে নিয়ে আমরা 16টা স্পট দেখাবো, ঘন্টায় 200 টাকা করে। আর যদি বিষ্ণুপুরের বাইরে, ওটা বিষ্ণুপুর টাউনের ভিতরে, আর যদি জয়পুর 15 তারিখ হয়, ওটার সময় আলাদা 1000 টাকা যোগ হবে। আচ্ছা, তো টোটাল মানে এই টোটাল জায়গাটা ঘুরে ক্যাপচার করে আসতে টোটাল কত সময় লাগতে পারে? মোটামুটি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে বিষ্ণুপুর টাউন। আচ্ছা, শুধু মন্দিরগুলি, জয়পুর 15 তাহলে আরও বেশি লাগবে। আর আপনি কোথা থেকে পিক করবেন আর কোথায় বা ড্রপ করবেন? আপনি যেখানে বলবেন, স্টেশনে নামলে স্টেশনে, বাস স্ট্যান্ডে নামলে বাস স্ট্যান্ডে, যেখানে বলবেন সেখান থেকে ড্রপ করব আর সেখানে নামিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে দাদা, থ্যাংক ইউ। আর এরপরে আমরা 5:30 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে রাত্রি ঠিক 10টা নাগাদ হাওড়ায় পৌঁছে গেছিলাম। খরচ, এই ট্যুর যদি আপনি 4 জন একসঙ্গে করেন সেক্ষেত্রে আপনার মাথাপিছু খরচ পড়বে 500 টাকা করে। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল।